আমাকে মেরো না প্লিজ, আমি মরে যাব, আমাকে মেরো না প্লিজ প্লিজ। তুই কেন মেয়েটাকে ধর্ষণ করেছিস? আমার জীবন নষ্ট করেছিস, এখন একটা মেয়ের জীবন নষ্ট করেছিস। তুই আর কি চাস বল? আমি তোকে অন্ধের মতো বিশ্বাস করতাম এই কারণে? বিশ্বাস করে নীলা, আমি মেয়েটাকে ধর্ষণ করিনি। মেয়েটার জ্ঞান ফিরলেই তোমরা জানতে পারবে আমি তাকে কিছুই করিনি, আমি তাকে বাঁচাতে গেছিলাম। তুই আমাকে কি বোঝাতে চাইছিস? আমি নিজে গিয়ে দেখেছি তুই মেয়েটাকে কিভাবে ধরে আছিস, আর একা ঘরের মধ্যে কেউ ছিল না। তাহলে কি ভূত এসে মেয়েটাকে ধর্ষণ করেছে? আমি তো মেয়েটার চিৎকার শুনে তাকে বাঁচাতে গেছি। বিশ্বাস করে নীলা, মেয়েটাকে আমি কিছুই করিনি। আমরা নিজের চোখে যেটা দেখেছি সেটা কিভাবে অবিশ্বাস করব? আমরা নিজের চোখে দেখেছি তুই মেয়েটার সাথে খারাপ করার চেষ্টা করেছিলি এবং সেইটাতে তুই সফল হয়েছিস। এখন যদি মেয়েটা মারা যায় তাহলে তোর ফাঁসি হবে। আমি তোমাকে কিভাবে বোঝাবো নীলা, আমি কিছুই করিনি। প্লিজ তুমি আমাকে মারো, কিন্তু অবিশ্বাস করো না। কিন্তু নীলা আমার কোনো কথা শুনলো না। সে একের পর এক আঘাত করতে শুরু করলো আমাকে স্বীকার করার জন্য, কিন্তু আমি স্বীকার করিনি, কারণ আমি কিছুই করিনি। আমাকে মিথ্যা ফাঁসিয়ে দেওয়া হয়েছে। আজ আমি আমার সবচেয়ে প্রিয় মানুষ আর আমার স্বামীকে আঘাত করেছি, তাও আবার এক দুইটা নয়, অনেকগুলো আঘাত করেছি। হয়তো নিজের মনের কষ্টগুলো তার উপর প্রয়োগ করেছি, যে আমি তাকে কেউ স্পর্শ করলে ঝাঁপিয়ে পড়তাম। আজ আমি নিজের হাতে তাকে অনেকগুলো আঘাত করেছি। আমার নিজেরও কষ্ট হয়েছে, কিন্তু কিছুই করার নেই। আমি আইনের লোক, আমাকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা দরকার। কেউ যদি ভুল করে তাহলে তাকে শাস্তি দেওয়া আমার দায়িত্ব। সে আমার সবচেয়ে কাছের লোক, আমার বাবা হলেও। এর চেয়ে বড় কথা হলো, আমার নিজেরই অনেক রাগ হচ্ছিল। আমি যাকে অন্ধের মতো বিশ্বাস করতাম, নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতাম, সে অন্য একটা মেয়ের সাথে। এটা দেখে আমার মাথা ঠিক ছিল না, তাই মারতে মারতে চলে আসলাম। এসে নিজেও কান্না করছি। আগুন আর কতটুকু পুড়ে, সীমাবদ্ধতার ক্ষয়, সীমিত বিনাশ। মানুষের মতো আর অত নয়। আগুনের সোনালি সন্ত্রাস। আগুন পোড়ালে তবু কিছু রাখে, কিছু থাকে, হোক না তা ধূসর শ্যামল রং ছাই। মানুষ পোড়ালে কিছুই রাখে না, কিছুই থাকে না, খা খা বিরান। আমার কিছুই নেই। আমার সবচেয়ে প্রিয় মানুষটা আমাকে ঠকিয়েছে। আমি কাকে এই দুঃখ গিয়ে বলবো, কার কাছে প্রকাশ করব? কিন্তু আমাকে শক্ত থাকতে হবে, তাই চলে গেলাম হসপিটালে, যেখানে মেয়েটাকে ভর্তি করা হয়েছে। মনে মনে অনেক দোয়া করছি মেয়েটা যাতে সুস্থ হয়ে যায়, কারণ মেয়েটার বয়স অনেক কম, 16-17 হবে। আমি আকাশকে নিয়ে একটা বিয়েতে গিয়েছিলাম, আমার একটা মামাতো বোনের বিয়ে। সেখানে গিয়ে আমি যখন হাঁটছিলাম তখন আকাশ বলল, নীলা তুমি একটু ওয়েট করো, আমি আসতেছি। আচ্ছা যাও। এরপর আকাশ চলে গেল। হঠাৎ করে উপরে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে গিয়ে এই অবস্থা দেখি। তখন আকাশকে ধরে এনে অনেক মেরেছি। সে বারবার বলছিল, কিছু করেনি, কিন্তু আমি কোনো কথা শুনিনি। হঠাৎ ডাক্তার এসে বলল মেয়েটার জ্ঞান ফিরেছে। আমি দৌড়ে মেয়েটার কাছে গেলাম। আপু, তোমার এখন কেমন লাগছে? কোনো ভয় পেও না, আমরা চলে এসেছি। মেয়েটা শুধু কান্না করেই যাচ্ছে। আমি তখন মেয়েটার মাথায় হাত বুলাচ্ছিলাম। মেয়েটা আমারই এক দুঃসম্পর্কের কাজিন, রিয়া। রিয়া আমার হাতটা শক্ত করে ধরে বলল আমাকে কিছু বলতে চায়। আমি তখন তাকে বললাম, বলো আপুকে কি বলতে চাও? যে তোমার সাথে এরকম করেছে তাকে আমরা ধরে ফেলেছি, তার উপযুক্ত শাস্তি হবে। আমার স্বামী বলে যে তাকে ছেড়ে দিব তা কিন্তু নয়। আপু, দুলাভাই কিছু করেনি। কথাটা শোনার পর আমার মাথায় যেন পুরো পৃথিবীটা এসে জমা হয়ে পড়ছিল। আমি নিস্তব্ধ হয়ে গেছি। কি বলছো তুমি? তাহলে কে করলো এসব? আপু, রাজা এসব করেছে। রাজা হচ্ছে বরের বন্ধু, আমাকে বলেছিল ওয়াশরুম দেখিয়ে দিতে। পরে আমি দেখিয়ে দিতে গিয়েছিলাম, তখন আমাকে। মেয়েটা কান্নায় কিছু বলতে পারছিল না। আমি তখন কি করব? আমি যে বড্ড বড় ভুল করে ফেলেছি। এই ভুলের এই ভুলের ক্ষমা কি হবে? আমি যে অসহায় হয়ে গেছি। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, কিন্তু তোমার দুলাভাই আর তোমাকে কেন আমরা রুমের মধ্যে দরজা বন্ধ অবস্থায় পেলাম? মেয়েটা কিছু বলতে যাবে তখনই তাকে কেউ গুলি করলো। আমি দৌড়ে পেছনে তাকালাম, একটা চাদর পরিহিত লোক পালিয়ে যাচ্ছে। আমি বন্দুকটা নিয়ে পিছু পিছু দৌড়াতে শুরু করলাম, কিন্তু লোকটা হসপিটাল থেকে বের হয়ে একটা বাইক নিয়ে চলে যেতে শুরু করলো। আমিও বাইক নিয়ে তার পিছু করলাম। এক পর্যায়ে তার পায়ে গুলি করলাম। এরপর তাকে ধরলাম। এটা রাজা। আমি তখন তাকে গরুর মতো টানতে টানতে থানায় নিয়ে গেলাম। এখন আমি তাকে খুন করে দিলেও দুঃখ মিটবে না। এর জন্য আমি আকাশকে অবিশ্বাস করেছি। আমি লকআপে বসেছিলাম, হঠাৎ করে দেখলাম নীলা একটা ছেলেকে টেনে ঢুকিয়ে মারতে শুরু করলো। এত ভয়ঙ্করভাবে মারতে আগে কোনো দিন দেখিনি। আমি আর সেদিকে তাকালাম না।
হাঁটুতে মুখ গুজে কান্না করতে লাগলাম। ছেলেটাকে মারতে মারতে ক্লান্ত হয়ে গেলাম, তবুও রাগ যেন কমছে না। আকাশের কাছে গেলাম, কান্না করছে। আমি গিয়ে কাঁধে হাত দিলাম। মুখ তুলে তাকিয়ে আমাকে দেখে অসহায় দৃষ্টিতে তাকালো। আমি কান্না করে জড়িয়ে ধরলাম, কিন্তু আমাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। এই আপনি আমার শরীরে স্পর্শ করবেন না। আপনার পবিত্র শরীর আমার মতো ধর্ষকের স্পর্শ নষ্ট হয়ে যাবে। আমি ওর কথা শুনে আরও জোরে কান্না করে দিলাম। আমি এত মেরেছি যে ওর দু হাত পা ফুলে গেছে। তখন নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছিল। আমি দৌড়ে গিয়ে আবারও জড়িয়ে ধরলাম, এবার একটু শক্ত করে। আকাশ, আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমার ভুল হয়েছে। প্লিজ, আমি না বুঝে এরকম করে ফেলেছি। তুমি আমাকে মারো এখন। আমি তোমাকে অবিশ্বাস করেছি, জানি আমার কোনো ক্ষমা নেই, তবুও প্লিজ। ভালোবাসা পরিমাপ একক হলো বিশ্বাস। একে অপরের প্রতি যত বিশ্বাস থাকবে তাদের ভালোবাসা পাল্লা তত ভারী হবে। কিন্তু আমার প্রতি তোমার বিন্দুমাত্র বিশ্বাস নেই, যেটা তুমি বারবার প্রমাণ করেছো। যতটুকু ভালোবেসেছো তার চেয়ে বেশি কষ্ট দিয়েছো, যতটুকু বিশ্বাস করেছো তার চেয়ে বেশি সন্দেহ করেছো, যতটুকু হাসিয়েছো তার চেয়ে বেশি কাঁদিয়েছো, যতটুকু স্বপ্ন দেখেছো তার চেয়ে বেশি স্বপ্ন ভেঙেছো, যতটুকু কাছে টেনেছো তার চেয়ে বেশি দূরে ঠেলেছো। তবুও আজও ছাড়তে পারিনি তোমাকে, হয়তো ছাড়তে পারবো না কখনো। আমি ওর কথা শুনে ওর পায়ে পড়ে গেলাম। আকাশ, আমাকে ক্ষমা করে দাও। বিশ্বাস করো, এখন যদি পৃথিবীতে সব শক্তি এসে তোমার বিরুদ্ধে কিছু বলে, তবুও তোমাকে অবিশ্বাস করব না। তুমি আমাকে ক্ষমা করে দাও। নীলা, পা ছাড়ো বলছি, এটা পুলিশ স্টেশন। তুমি ক্ষমা না করলে পা ছাড়বো না, এখানেই সুইসাইড করব। আমার কথাটা শেষ করতেই আকাশ আমাকে টান দিয়ে উঠিয়ে জড়িয়ে ধরলো। ছেলেটা সত্যিই আমাকে প্রচণ্ড ভালোবাসে, যেটা আমি কখনো উপলব্ধি করিনি। আজ করতে পারছি। ভালো থাকুক পৃথিবীর সকল ভালোবাসা। আর একটা কথা, প্লিজ না বুঝে সন্দেহ আর অবিশ্বাস করবেন না, এতে করে সম্পর্ক নষ্ট হয়। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প শুনতে চাইলে আব্দুল লাভ স্টোরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমাদের পাশেই থাকুন।